সুপ্রিম কোর্টে মার্চ মাসে একটা অদ্ভুত কেস আসে। কেসটি নিয়ে এসেছিলেন মহালিঙ্গম বালাজি বলে এক ভদ্রলোক। তিনি দাবি করেছেন ভারতবর্ষের অ্যাটমসফিয়ার এবং এনভায়রনমেন্টে প্রচুর ব্রাহ্মণ ফোবিয়া আছে, অর্থাৎ কারণে অকারণে ভারতবর্ষের অনেক কিছুর জন্য ব্রাহ্মণদের ওপর দোষ চাপিয়ে দেওয়া হয় এবং ব্রাহ্মণরা তার জন্য দোষী নয়, যার জন্য ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রচুর ঘৃণা বা ব্রাহ্মণ্য ফোবিয়া তৈরি হয়। যদিও সুপ্রিম কোর্ট এই কেসটা আলটিমেটলি শুনে ডিসমিস করে দিয়েছে, কিন্তু শুনে ডিসমিস করে দিয়েছে, বলেছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যাটফর্ম নয়। কিন্তু কেসটাতে যে 4টি পয়েন্ট বালাজি তুলেছিলেন তার মধ্যে একটি পয়েন্ট নিয়ে আমি মনে করি বালাজি ঠিক বলেছিলেন এবং আমি ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে ভারতবর্ষের কাস্ট সিস্টেমের জন্য ব্রাহ্মণদেরকে সবসময় দোষ দেওয়া হয় এবং বলা হয় যে ব্রাহ্মণরাই এই ভারতবর্ষের কাস্ট সিস্টেমকে অর্থাৎ মেনটেন করেছে এবং তাদের জন্যই ভারতে এই জাতিভেদ প্রথা তীব্র হয়েছে। মানে এটা ভাবা হয় যেহেতু দে আর দ্য টপ অফ দ্য কাস্ট, যেহেতু তারা জাতিভেদ প্রথায় সবচেয়ে শীর্ষে আছেন এবং ভারতবর্ষের সরকারি জব চাকরি থেকে শুরু করে অনেক সমস্ত ধরুন আইএস আইপিএস অফিসার বলুন, এবং বাঙালিদের যখন জমিদারি আমল ছিল, জমিদারি আমলেও জমিদারদের মধ্যে একটা বড় অংশ ছিলেন ব্রাহ্মণ, অর্থাৎ তাদের একটা ইউজফুল পাওয়ার সার্কেল ছিল। মনে করা হয় যে তারাই জাতিভেদ প্রথা নিজেদের স্বার্থে টিকিয়ে রেখেছিলেন। তো ঐতিহাসিকভাবে এটা যেটা ঘটনা ঘটেছিল তার জন্য কি ব্রাহ্মণদের দায়ী করা যায়, এটা হচ্ছে প্রশ্ন। এটা ঠিকই যে ব্রাহ্মণদের মধ্যে অবভিয়াসলি ধরুন প্রফেসর বলুন বা ইন্টেলেকচুয়াল বলুন, আইপিএস জার্নালিস্ট সংখ্যায় অনেক বেশি, কিন্তু এটার জন্য কি ব্রাহ্মণরা দায়ী না আর ব্রাহ্মণরাই কি কাস্ট সিস্টেমটা টিকিয়ে রেখেছে বলে এটা হয়েছে? এটা কি কাস্ট সিস্টেমের জন্য এরকম হয়েছে? আমি ইতিহাস পড়ে যেটুকু বুঝেছি যে না, এটা ব্রাহ্মণ্যফোবিয়ার ক্ষেত্রে উনি যে বালাজি যে অভিযোগটা এনেছেন যে ভারতের এনসিআরটি এবং ইতিহাস বইগুলোতে ভুল পড়ানো হচ্ছে একটা ব্রাহ্মণ্যফোবিয়া তৈরি করে, আমি মনে করি যে আই থিঙ্ক হি ইজ রাইট। তার কারণটা আমি বলি। কারণটা হচ্ছে এই যে দেখুন, ভারতবর্ষে যদি আপনি ধরে নেন যে কাস্ট সিস্টেম ছিল, যে কাস্ট সিস্টেমের টপে আছে ও ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর শূদ্ররা, তো ভেবে দেখুন যে ক্ষমতা কাদের হাতে? রাজনৈতিক ক্ষমতা ছিল তো ক্ষত্রিয়দের হাতে, যারা যুদ্ধ করতো, যারা রাজা ছিল, আর ছিল বৈশ্যদের হাতে টাকা। ক্ষমতার তো দুটোই উৎস আছে, একটা টাকা আর একটা অস্ত্র। ব্রাহ্মণদের না ছিল টাকা, না ছিল অস্ত্র, তাহলে তারা কী করে ক্ষমতায় যাবে? তো একটু ভালো করে যদি ভারতের ইতিহাসে আমরা দেখি, ইনফ্যাক্ট মুঘল আমলের আগে, মানে সুলতান আমলের আগে, ইসলামিক শাসনের আগে ভারতবর্ষের যে 400 বছরের শাসনকে যদি আমরা একটা স্ক্যান করি, যে সময় ভারতবর্ষের অধিকাংশটা ছিল হচ্ছে প্রতিয়ার রাজপুত এই গোষ্ঠীটা, এবং আমাদের বাংলায় পাল রাজবংশ তখন চলছে, দক্ষিণাত্যে চোল রাজ। এই রাজবংশের মধ্যে কেউই তো বোধহয় ব্রাহ্মণ নয় বলতে গেলে, সবই হয়তো ক্ষত্রিয় কিংবা শূদ্র, এই তো ছিল ইয়েতে। ঠিক আছে, তারা তো ক্ষমতায় আছে এবং সেই সময় ভারতের জাতিভেদ প্রথা তীব্র ছিল না। তীব্র হলে ভারতবর্ষের শূদ্র অনেক রাজা সেই সময়, আমরা তো মানে মুসলমান শাসনের 400 বছর আগে ভারতবর্ষে অনেক আমরা রাজা, শূদ্র রাজা দেখতে পাচ্ছি। কিন্তু সেন ডাইনাস্টি যখন বাংলায় এলো, দেখুন তারা ক্ষত্রিয়, বাংলাতে তো কোনো জাতিভেদ ছিল না। বাংলাতে জাতিভেদ তৈরি করেছে কে? সেনেরা কী করলো? চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায়দের করতে গেলে তো সব ইউপি ব্রাহ্মণ, রাইট? মুখার্জি, চ্যাটার্জি ব্রাহ্মণ। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে যত ব্রাহ্মণ ক্লাসটা আছে পুরোটাই তো বিহার আর ইউপির লোক, বিহারের ইউপি থেকে এনে তাদেরকে বসানো ব্রাহ্মণ। এটা কি তাদের দোষ? এটা তো করেছে তো সেন রাজবংশের ডাইনাস্টিটা, বাংলার ক্ষেত্রে আমি বলছি, অন্যান্য জায়গায় তো তাই। এবার যদি আমরা তার পরবর্তীকালে দেখি, প্রশ্ন হচ্ছে তাহলে মুসলমানদের হাতে যখন ক্ষমতা গেল, যখন ক্ষত্রিয়টা হয়ে গেল হচ্ছে মুসলমান এবং বৈশ্য হয়ে গেল হিন্দুরা, তো তখন আমরা কি দেখতে পেলাম? তখনও দেখা যাচ্ছে সেই যারা রাজকর্মচারী বা কায়স্থ, তাদের দেখা যাচ্ছে ব্রাহ্মণদের নেওয়া হচ্ছে সেখানে। সেটা করেছে কারা? মুসলমানরাই করেছে, এবং যে কিছু ক্ষত্রিয় রাজপুত বা হয়েছিল তারাই করেছে। ইভেন আমরা যদি দেখে যে কী হলো, যে তাহলে মুঘল আমল, ব্রিটিশ আমলে কী হচ্ছে? ব্রিটিশ আমলে আমরা যেটা দেখতে পাই সেটা খুব ইন্টারেস্টিং সিচুয়েশন। ব্রিটিশ আমলে কী দেখতে পাচ্ছি? যে ক্ষত্রিয়টা সংখ্যাটা চলে গেল হচ্ছে ব্রিটিশদের হাতে, অর্থাৎ ব্রিটিশরা তখন ক্ষমতাটা নিয়ন্ত্রণ করছে। ক্ষত্রিয় সমাজ যদিও আছে, তো আলটিমেটলি তাদের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা ব্রিটিশদের হাতে, ব্রিটিশ আইএস অফিসারদের হাতে, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা তাদের হাতে। তারপরটা কি? তারপরটা হচ্ছে বৈশ্য সমাজ। বৈশ্য সমাজে আমরা কি দেখলাম? ব্রিটিশরা আসার সাথে সাথে বাংলায় যে বৈশ্য সমাজ ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হলো, ওটা জমিদার শ্রেণী হয়ে গেছে। ফলে ব্রিটিশ আমলে এসে যে দেশীয়দের মধ্যে যে একটা রুলিং ক্লাস তৈরি হচ্ছে, সেটা কিন্তু যারা লিখতে পড়তে পারতো, কারণ ব্রিটিশদের তখন ক্লার্ক দরকার। আর এই ক্লার্কের কাজে কারা অ্যাডভান্টেজ পেল? যারা ব্রাহ্মণ, কারণ তারা লেখাপড়াটা করতো। ব্রাহ্মণদের কাজ কী ছিল? গরিব, টোল মাস্টার। ইনফ্যাক্ট আমি এই যে দুর্গাপুজো কভার করেছি এবার, আপনারা অনেকে আমার ব্লগগুলো পড়েছেন, এই দুর্গাপুজো কভার করতে গিয়ে আমার প্রচুর ভুল ধারণা ভেঙে গেছে। অধিকাংশ
অনেক দুর্গাপুজো যেগুলো টোলের পণ্ডিতরা চালাতেন না, যেমন ধরুন কালনার পুতুলের পুজো, আরও একটা বোধহয় ইয়েতে গেলাম হুগলি তার একটা পুজো দেখলাম, ক্যাটার্জিদের পুজো ছিল, ব্রাহ্মণ ফ্যামিলি যে পুজোগুলো, অধিকাংশ পুজোতে দেখবেন কার্তিক, গণেশ, লক্ষ্মী এরা হাপিস। কেন? কারণ তাদের টাকা ছিল না বলে তিন মূর্তিতে পুজো করতো। টোলের মাস্টার টাকা পাবেন করতে, কিন্তু পুজো করতে হবে তাই তিন মূর্তিতে পুজো করছেন। অর্থাৎ আমরা যদি নবাব আমলেও দেখি, সেখানেও আমরা দেখব যে ব্রাহ্মণদের পেটে বিদ্যা আছে, তাদের টোল আছে, কিন্তু তাদের হাতে কিন্তু অর্থনৈতিক ক্ষমতা নেই, রাজনৈতিক ক্ষমতা তো নেই। তাহলে হঠাৎ করে সেই অর্থাৎ আমি যদি সেই নবাবী আমলেও দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে বৈশ্য শূদ্র সবাই খুব ফ্লারিশ করছে, ব্রাহ্মণরা কিন্তু ফ্লারিশ করছে না। যদি আমরা নবাবী আমলটাকে যদি একটা বেস লাইন হিসেবে আমরা দেখি আর কি, ওই সময়টা যদি বেস লাইন হিসেবে বাংলার ইতিহাস এবং অন্যান্য ইতিহাসটা দেখি, অর্থাৎ ব্রিটিশদের আগে ব্রাহ্মণদের কোনো অস্তিত্বই সেরকমভাবে নেই যে তারা কোনো ক্ষমতা, না তারা ক্ষমতায় আছে, না তাদের আর অর্থনৈতিক ক্ষমতা আছে, কিছুই নেই। ছোটোখাটো টোল মাস্টার পড়ায় আর কি, খুব গরিব লোকজন আর কি। ইনফ্যাক্ট এইসব চ্যাটার্জি বাড়ির পুজো, তেঁতুলের পুজোর এগুলো ইতিহাস পড়লেই আপনি বুঝতে পারবেন যে ব্রাহ্মণরা কীরকম গরিব ছিল, জাস্ট মাস্টারমশাই আর কি, সোজা কথা। কিন্তু তারপর দেখা গেল ব্রিটিশ আমলে তাদের ক্ষমতা বেড়ে গেছে। কেন? কারণ কি, তারা পড়াশোনাটা জানতেন। বৈশ্যরা পড়াশোনা করতো, বাইরে ক্ষত্রিয়রা পড়াশোনা করতো, কিন্তু তারা অতটা পড়াশোনা করতো না, তাদের জমি জায়গা আরও এসব দেখা করতো, তাই হতো। তো দেখা গেল যেহেতু ব্রাহ্মণরা পড়াশোনা করছেন, এই করছেন, অবভিয়াসলি পরবর্তীকালে আইএস অফিসার, আইপিএস অফিসার, সমস্ত সরকারি চাকরি তো পড়াশোনা করেই করতে হয়েছে। একটা কম্পিটিটিভ পরীক্ষা ভারতবর্ষে ব্রিটিশদের আমল থেকেই ছিল, এবং ব্রিটিশরাও চাইতো যে লেখাপড়াওয়ালা ডসাইল, খুব লয়াল কাক। তো সেক্ষেত্রে অবভিয়াসলি ব্রাহ্মণরা আস্তে 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 উঠতে থাকে। ইনফ্যাক্ট ব্রাহ্মণরা যদি দেখা যায় যেভাবে ভারতের ইতিহাস বই পড়ানো হয় যে চিরকাল দলিতদের ওপর চিরকাল, শুদ্ধদের ওপর চিরকাল, এসব আরে বাবা সব বুলশিট। একটু ইতিহাস যদি একটু গভীরে যান, দেখবেন যে মুঘল আমলে মুঘল আমল, নবাব আমলে ব্রাহ্মণদের অবস্থা রীতিমতো করুন। সব গরিব টোল মাস্টারমশাই, চিরকাল তারা গরিব টোল মাস্টারমশাই ছিল। ব্রিটিশদের আমলে যখন শিক্ষিত লোকরা একটু চাকরি পাওয়া শুরু হলো, তারাই জমিদার হচ্ছে, তারাই ক্ষমতাটাকে কন্ট্রোল করছে, মানে ক্ষমতার সেকেন্ড টায়ারটাকে কন্ট্রোল করছে, টপ টায়ারটা তো ব্রিটিশ কন্ট্রোল করছে। তখন আস্তে 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 যেহেতু ব্রাহ্মণদের মধ্যে পড়াশোনার চলটা ছিল, তারা পড়াশোনায় ভালো হয়ে পড়াশোনার মাধ্যমে, কম্পিটিশনের মাধ্যমে তারা পজিশনগুলো নেওয়া শুরু করে। আর সেখানে একটা ব্রাহ্মণদের একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ ছিল, যেহেতু তাদের পরিবারে পড়াশোনার চর্চা বেশি ছিল, মেধার চর্চা বেশি ছিল। আজকেও আছে, যেমন বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, গানের ইন্ডাস্ট্রি বলুন, লেখার ইন্ডাস্ট্রি বলুন, এখানে আমরা দেখবো যে ব্রাহ্মণদের একাধিপত্য আছে, কারণ তাদের একটা কালচার আছে, কালচারটা আছে। এর জন্য তো ব্রাহ্মণদের দোষ দেওয়া যায় না, ইতিহাসটা এইভাবে করেছে, রাইট? ইতিহাসটা এভাবে ইভলভ করেছে। তারা কারোর উপর অত্যাচার করেছে এটা তো নেই রে বাবা। ক্ষমতা তো ক্ষত্রিয়দের হাতে, ক্ষমতা বৈশ্যদের হাতে। হঠাৎ করে সুতরাং ব্রাহ্মণদের তারা তো সবসময় বাঁচার চেষ্টা করছে। আজকে মুঘল আমল বলুন, ব্রিটিশ আমল বলুন, সব আমলে যদি আমি ব্রাহ্মণদের ইতিহাস সত্যি কথা বলি, যে তারা সবসময় একটা প্যারাসাইটেড ক্লাস, পরজীবী ক্লাসের মতো তারা বাঁচার চেষ্টা করছে কোনো রকমে সেই সিস্টেমের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। এবার মানে ব্রাহ্মণদের এগেনস্টে এই যে ফোবিয়া ভারতবর্ষের বইগুলো তৈরি করেছে, এর জন্য অবভিয়াসলি এনসিইআরটি বইয়ের কংগ্রেস আমলে যারা লিখেছে তারা দায়ী। আমি আবার বলেছি, রমিলা থাপার এবং ইরফান হাবিবের এই দল প্রচণ্ড ভারতের উল্টোপাল্টা ইতিহাস লিখেছে, এবং আমি অন্তত ইতিহাসটা পড়ে যা বুঝেছি তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে, এগুলো আমি বলছি, আমি আমার ইতিহাসের সপক্ষে আমি কেমব্রিজ এবং হার্ভার্ডের ইতিহাসকে আমি আনবো, কারণ কেমব্রিজ এবং হার্ভার্ডে ভারতের ইতিহাস নিয়ে যত গভীরে চর্চা হয়েছে, ভারতে তার ধারে কাছে হয়নি। এবং ভারতবর্ষের ইতিহাস যেভাবে লেখা হয়েছে অত্যন্ত ন্যাক্কারজনক। এবং মানে যদি আপনি ব্রাহ্মণদের ব্যাপারটাই দেখুন, এই লোকগুলো যদি দেখেন যে একটা কথাতে দেখা যায় যে এরা চিরকাল যারা ক্ষমতায় আছে তাদের সাথে কোনো রকমে বাঁচতে চেয়েছে, কোনোদিন তারা ক্ষমতায় ছিল না। তাদেরকে এইভাবে বসিদার কোনো তো মানি হয় না, মানে তাদের এগেনস্টে বইতে মানি হয় না। যদি ইতিহাস দেখতে হয়, আমাদের দেখতে হবে যে ব্রাহ্মণদের কীভাবে ইউজ করা হয়েছে, এবং দে লাভ টু বি ইউজ, সেটা আর একটা প্রশ্ন। তো এটা একটা সত্যিকারের ইতিহাস, এবং এই জিনিসটা অবশ্য সুপ্রিম কোর্ট বলছে যে এটা তাদের মানে অন্য প্ল্যাটফর্মে গিয়ে বলা উচিত, এটা কোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না।